হ্যালো নড়াইল, মাশরাফির দেশে চলে আসলাম অবশেষে। আজকে নড়াইল এক্সপ্রেসের নড়াইলকে আপনি আর আমি একসাথে উপভোগ করবো। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে নড়াইলের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নড়াইল। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের একটি জেলা। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। 1984 সালের 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। গবেষক এস.এম. রৌসুদ্দিনের মতে লরে আল হতেই নড়াইল নামের উৎপত্তি হয়। যারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে স্থানীয় ভাষায় তাদেরকে লরে বলে। হযরত খানজাহান আলীর সময় রাজ্যের সীমান্তে সীমান্ত প্রহরী নিয়োজিত ছিল। নড়াইল এলাকা নদী খাল বেষ্টিত, কারণ খাল কেটে রাজ্যের সীমান্তে পরীক্ষা তৈরি করা হতো। খাল বা পরীক্ষার পাশে চড়া উঁচু আইলের উপর দাঁড়িয়ে লরে বা রক্ষী সেনারা পাহারা দিত। এভাবে লরে আল হতে লরাল এবং তার থেকেই নড়াইল নামের উৎপত্তি হয়। নড়াইলে আপনি বাস, ট্রেন কিংবা সরাসরি না হলেও আকাশপথে যেতে পারেন। আমার একটু তাড়া ছিল তাই আমি আকাশপথটাই বেছে নিয়েছিলাম। আর এক্ষেত্রে নব এয়ার থেকে আমাকে দ্রুত টিকিট ম্যানেজ করে দিয়েছিল রেক লাবিব ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এজেন্সি। তাদের থেকে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট পেয়ে যাবেন খুব সহজে এবং সুলভ মূল্যে। ভিডিও ডিসক্রিপশনে ইনফরমেশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। যেহেতু ঢাকা থেকে সরাসরি নড়াইলে আকাশপথে যাওয়া যায় না, তাই যশোর এয়ারপোর্টে নেমে আপনি মাত্র 1 ঘন্টায় চলে যেতে পারবেন আপনার প্রিয় জেলা নড়াইলে। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি সেতুর উপরে। এই সেতুর নাম হচ্ছে মধুমতি সেতু। এটি গোপালগঞ্জ জেলা এবং নড়াইল জেলার মধ্যে দিয়ে যে মধুমতি নদী বয়ে গেছে তার উপরেই নির্মাণ করা হয়েছে, এবং এই সেতুর মাধ্যমে গোপালগঞ্জ এবং নড়াইলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের সর্বপ্রথম 6 লেন বিশিষ্ট সেতু হচ্ছে এই মধুমতি সেতু। আর এই সেতু নির্মাণ কাজ শুরু করা হয় 2018 সালে এবং নির্মাণ কাজ শেষ করা হয় 2022 সালে। 14টি পিলারের উপর এই সেতুটি নির্মাণ করা হয় এবং এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 960 কোটি টাকা। আসলে এই সেতুর সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। মধুমতি নদীর উপরে এত সুন্দর একটি সেতু আসলেই অকল্পনীয় বা অবিশ্বাস্য যে বাংলাদেশে এত সুন্দর সেতু আছে, এবং 6 লেন বিশিষ্ট, যার মাঝের 2 লেনে ভারী যানবাহন চলাচল করে এবং দুপাশের 2 লেনে ছোট ছোট যানবাহন চলাচল করে, যেমন মোটরসাইকেল, রিক্সা, ভ্যান ইত্যাদি। তো সব মিলিয়ে আপনার ভীষণ ভালো লাগবে এখানে আসলে। নদীর পাড়ের কাশফুলের সৌন্দর্য বা নদীর পাড়ের সৌন্দর্যের সাথে সাথে সুন্দর এই বৃষ্টি আসলেই মনোমুগ্ধকর, আপনার মন কেড়ে নিবে। আমার পিছনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটির নাম হচ্ছে বাদাঘাট। এটি হচ্ছে নড়াইল জেলার ঐতিহ্যবাহী একটি ঘাট। নড়াইল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ভিক্টোরিয়া কলেজের পাশ ঘেঁষে চিত্রা নদীর তীরেই এই বাদাঘাটটির অবস্থান। এই বাদাঘাটটির পাশেই রয়েছে একটি মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির। এটি হচ্ছে কেন্দ্রীয় যে দুর্গা মন্দিরটি সেটি, আর তার পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। ভারতের গঙ্গা নদীর তীরে এই রকমের একটি ঘাট নির্মাণ করা হয়েছে, এবং এই ঘাটটি নির্মাণ করেন তখনকার সময় এখানকার যে জমিদার ছিলেন, তিনি নৌ পরিবহন এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই বাদাঘাটটি নির্মাণ করেছিলেন। সর্বোপরি এই নড়াইলের বাদাঘাটটি আসলে ঐতিহ্যবাহী একটি বাদাঘাট, আর বিকেল হলে ছোট থেকে বড় সবাই এইখানে এসে এই নদীর সৌন্দর্য উপভোগ করে। সো আপনি যদি নড়াইলে ভ্রমণ করতে আসেন অবশ্যই এই ঐতিহ্যবাহী বাদাঘাটটি দেখে যাবেন।
বর্তমানে আমি নড়াইলের অন্যতম সুন্দর একটি জায়গায় আছি, আর এই জায়গার নাম হচ্ছে চিত্রা রিসোর্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিত্রা নদীর পাড়ে অবস্থিত হওয়ার কারণে এখানের পরিবেশটা আসলেই খুবই সুন্দর, আর গ্রাম্য একটা পরিবেশে আর কি শহরের একটা ভাব দেওয়া হয়েছে বা আধুনিকতার একটা ছোঁয়া দেওয়া হয়েছে। আমার হাতের এই পাশে হয়েছে চিত্রা নদী, আর এখানে বসার মতো অনেক জায়গা পেয়ে যাবেন। আপনি বসে বসে নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। আর এখানের সব থেকে ভালো জিনিসটা যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কটেজগুলো আসলেই খুবই সুন্দর। আপনি যদি এখানে একটা রাত কাটাতে চান, ফ্যামিলি নিয়ে খুব ভালো সময় স্পেন্ড করতে চান, তাহলে নড়াইলের মধ্যে এটা অন্যতম সুন্দর একটি জায়গা হবে আপনার জন্য। আর অবশ্যই যদি হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস পেতে চান অ্যান্ড খুব সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই চিত্রা রিসোর্ট আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। কটেজগুলো থেকে একটু সামনে আগালেই আপনি শিশুদের একটি শিশু পার্ক পেয়ে যাবেন। আর আরেকটি মজার বিষয় হচ্ছে কি, এখানে জঙ্গলকে উপভোগ করার জন্য ব্যবস্থা আছে এবং সিকিউরিটিও আছে। আর এখানে কটেজ রেট হচ্ছে 3,500 টাকা থেকে শুরু করে 6,500 টাকা পর্যন্ত। আপনি এখানে বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন। সো অবশ্যই আসার আগে তাদের সাথে কথা বলে নেবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। আর বেসিক্যালি আপনি যদি একটা নদী, একটা সুন্দর পরিবেশ যদি চান, তাহলে এই চিত্রা রিসোর্ট হবে আপনার জন্য বেস্ট একটি অপশন। বর্তমানে এখন আমি আছি নড়াইলের খুবই সুন্দর একটি জায়গায়। এটি হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটি জায়গা। এটি হচ্ছে একটি স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের নাম হচ্ছে বিশিষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়াম। অ্যান্ড স্টেডিয়াম আমার খুবই ফেভারিট। আর বিশেষ করে এখানে যদি খেলা হয়, মানে ক্রিকেট খেলা হয়, তাহলে তো কোনো কথাই নেই। প্লেয়ারের ওয়ার্ম আপ করছে, আর একটু পর মাঠে নামবে খেলতে। আর ওইখানে আর্চারের প্র্যাকটিস করতেছে, আর এখানে ফুটবল বারও আছে। এখানে ফুটবল, ক্রিকেট সব ধরনের খেলাই হয়। সো আপনি যদি নড়াইলে আসেন, তাহলে অবশ্যই এই স্টেডিয়ামটি দেখে যাবেন। আর খেলাধুলো পছন্দ করলে এখানে এসে একটু প্র্যাকটিস করে যাবেন, এই আর কি। I am super duper excited because বাংলাদেশের জান, বাংলাদেশের কলিজার টুকরা মাশরাফি বিন মুর্তজা, মানে মাশরাফি ভাইয়ের বাসার সামনে আমি আসলে এখানে যে আসতে পারবো, তার বাসাটা দেখতে পারবো, এটা কখনো ভাবিনি। যাক, নড়াইলে আসি, সৌভাগ্য হয়েছে। আর তার বাসা আসবে না, এটা কি করে হয়? সো আমি এখন তার বাসার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তার বাসাটা আসলে কীরকম, আমার মাশরাফি ভাই আসলে কোথায় থাকে। সো এখন একটু ভিতরে যাব, পারমিশন যদি দেয় তাহলে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব তার বাসাটা। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি যখন নড়াইলের কথা ভাবি, তখন মানে আমার মাথায় সবসময়ের জন্য চলে আসে যে মাশরাফি ভাইয়ের সাথে দেখা করব গিয়ে। কিন্তু যাই হোক, তিনি এখন ঢাকায় আছে, আর আমি এখন নড়াইলে তার বাসায়। আর তার বাসার কথা কি বলবো, খুবই সিম্পল। মানে আমি কখনো ভাবিনি যে মাশরাফি ভাইয়ের বাসা খুবই সিম্পলের মধ্যে খুব গোছালো এবং সাজান। যাই হোক, নড়াইল বলতেই মাশরাফি, আর মাশরাফি বলতেই বাংলাদেশ, আর বাংলাদেশ বলতে বাংলাদেশ অনেক সুন্দর। ঘর থেকে বের হন, সুন্দর সুন্দর দৃশ্য দেখুন এবং নিজের লাইফটাকে উপভোগ করুন। আপনি যদি আপনার ট্রাভেলিং টাইমে সুন্দর ট্রাভেল টি শার্ট পরে ট্রাভেলিং করতে চান, তাহলে অবশ্যই এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করতে পারেন। অর্ডারের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বার থেকেও অর্ডার করতে পারেন। আর এরকম ট্রাভেল টি শার্ট কিংবা ট্রাভেল গেজেটস পেতে এখনই ভিজিট করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। চাইলে ওখান থেকেও অর্ডার করতে পারেন। বর্তমানে এখন আমি আছি নড়াইল জেলার একজন বিখ্যাত ব্যক্তির বাড়িতে। এনার নাম হচ্ছে নিরঞ্জন গুপ্ত। তিনি ছিলেন বাঙালি উপন্যাসিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামে। এইখানে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এবং এখানে বসেই তিনি তার উপন্যাস বা সাহিত্য চর্চা করেছেন। দোতলা বিশিষ্ট এই বাড়িতে একটি মন্দির আছে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মন্দির এবং পিছনেই তার বসত বাড়ি। এটি হচ্ছে দোতলা বিশিষ্ট, কিন্তু এই বসত বাড়ির জানলা কাঠ এখন আর নেই, কিন্তু এটা মোটামুটিভাবে সংস্করণ করা হয়েছে এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই বাড়িটি রয়েছে। এই বাড়িটি দেখে ভালোই লেগেছে, কারণ এই বাড়িটি আসলেই খুব সুন্দর করে যত্ন করে সংস্করণ করা হয়েছে এবং
এটি এখন দেখার মতো বা দেখার উপযুক্ত। তো নড়াইল জেলাতে যারা আসবেন, যারা সাহিত্য পছন্দ করেন, উপন্যাস পছন্দ করেন, তারা এই নিরঞ্জন গুপ্তের বাসাটা দেখে যাবেন এবং এর ইতিহাস সম্পর্কে জেনে যাবেন, দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি। আসলে যারা আর্ট পছন্দ করে, বলা যায় যে তাদেরই হচ্ছে গুরুজনের বাসায় আমি আছি। এটি হচ্ছে SM সুলতান কমপ্লেক্সে আমি আছি। যদিও উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার আর্টগুলো এখনও বেঁচে আছে। সে বেঁচে আছে ওনার আর্টের মাধ্যমে, কারণ ওনার এখানে 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং আছে, অ্যান্ড ওই বিল্ডিংয়ে ওনার আর্ট দেখা যায়। আসলেই খুবই সুন্দর রকমের আর্ট করা, যদিও ক্যামেরা অ্যালাউ নেই, কারণ আমি দেখাতে পারিনি। আর্টগুলো আসলে ওই যে পুরনো আমলের, বা আমরা হচ্ছে যে ওই যে ধান করতে রাখতে যে সালা ব্যবহার করি না, ওই সালায় আর কি। আগের দিনে তো হচ্ছে কাগজটা খুবই রেয়ার ছিল, তো উনি ওই সালার মাধ্যমে সালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইটার উপরে আর্ট করতো। নিখুঁত আর্ট। আপনি যদি এখানে আসেন, ওনার আর্টগুলো দেখলে আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে। উনি হচ্ছে এই বাড়িতেই থাকতেন, এটাই তার বাসভবন ছিল। দেন পরবর্তীতে সরকার যখন সে বাড়ি, মনে করেন যে অনেক পুরাতন, তো সে বাড়িটা এরকম অবস্থাতে ছিল না, পরবর্তীতে সরকার সংস্করণ করে এভাবে করছে। তিনি আর কি শিশুদেরকে খুব ভালোবাসতেন, মানে শিশু সুলভ ছিলেন। এই যে তার যে নৌকাটা, তিনি নিজের অর্থে আর কি সংস্করণ নির্মাণ করেন, এবং এই নৌকাতে করে তিনি ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করতেন মাঝে মাঝে। প্রায় তার আন্ডারে যত শিশু আর কি আর্টগুলো শিখতো, তাদের নিয়ে এই নদীতে করে, এই নদী সাইডে যে চিত্রা নদী, এই নদীতে আর কি তিনি প্রায় অনেক জায়গায় ঘুরতে যাইতেন। দেন শিশুদেরই, মানে তিনি শিশু ছাড়া কিছু বুঝতেন না, শিশুদের অনেক প্রচুর ভালোবাসতেন। মানে তাকে আমরা শিশুও বলতে পারি, ঠিক আছে। শিশু সুলভ একটা আচরণ তিনি করতেন এবং প্রচুর স্নেহ করতেন শিশুদেরকে। বর্তমানে এখন আমি আছি হাটবাড়িয়া জমিদার বাড়িতে। মূলত এই জমিদার বাড়ি এক সময়ে প্রতিষ্ঠিত একটা জমিদার বাড়ি ছিল, কিন্তু এখন এই জমিদার বাড়ির অস্তিত্ব বিলীন। মানে এই জমিদার বাড়ির যে মূল জমিদার বাড়িটুকু, সেটির অস্তিত্ব এখন বিলীন। জাস্ট সামান্য কিছু অংশ বেঁচে আছে, এবং বা এখনও আছে। ওই অংশটাকে এখন একটা মন্দিরে রূপান্তর করা হয়েছে, সেটির নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আসলে এখানে আসলে আপনার ভয় লাগবে, কারণ মানে জমিদার বাড়ির তো কোনো অস্তিত্বই নেই, এবং এই জায়গাটা এতটাই হচ্ছে জঙ্গলের মতো যে দিনের বেলাতেও এখানে মানুষ আসতে ভয় পায়। এই জমিদার বাড়ির ইতিহাস বলতে গেলে 1900 শতকের প্রথম দিকে জয়নারায়ণের হাত ধরেই এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়, এবং এই জমিদার বাড়ির একেবারে গোড়াপত্তন শুরু করে এই জয়নারায়ণের বাবা। তার নাম ছিল কালীনারায়ণ রায়। তো তার 2টা পুত্র ছিল, তার মধ্যে একজন ছিল এই জয়নারায়ণ। তাকে এই হাটবাড়িয়া জমিদার বাড়ি দেওয়া হয়, এবং বাকি আর একজনকে দেওয়া হয় নড়াইলের জমিদার বাড়ি। বাট আমি এসে ভেবেছিলাম যে এখানে বড় একটা জমিদার বাড়ি পাবো, ঠিক আছে, ভাঙাচোরা অনেক কিছু পাবো, আপনাকে দেখাবো। বাট এখানে কিছুই নেই, জঙ্গল ছাড়া, জাস্ট একটা মন্দিরই আছে। সো যদি হচ্ছে এই জমিদার বাড়ির ইতিহাসটা জানেন, এসে দেখে যাবেন, আসলে বুঝতে পারবেন যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা একদিন ধ্বংস হয়ে যায়। হাটবাড়িয়া জমিদার বাড়ি এসে আপনি তো হাটবাড়িয়া জমিদার বাড়িতে আমার একটা কিছু দেখতে পারবেন না, শুধুমাত্র মন্দিরটা ছাড়া। কিন্তু আরও দেখার অনেক কিছু আছে। সেটি হচ্ছে হাটবাড়িয়া জমিদার বাড়ির পাশেই রয়েছে খুব সুন্দর একটি পার্ক, আর পার্কটির নাম হচ্ছে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক। এই পার্কে আসলে আপনি বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব সুন্দর সময় পাস করতে পারবেন। আপনার প্রিয় মানুষটাকে নিয়েও এখানে আনাচে কানাচে বসে খুব সুন্দর হচ্ছে গল্প গুজব করতে পারবেন। সো হাটবাড়িয়া জমিদার বাড়ি এসে যদি হচ্ছে ওই জমিদার বাড়ির ইতিহাস জানেন, অ্যান্ড আশপাশে একটু ভিজিট করেন, তার সাথে সাথে এই পার্কটিতে এসে খুব সুন্দর সময় পাস করতে পারবেন। সো অবশ্যই এখানে আসবেন এবং সুন্দর সময় পাস করবেন। আমার সামনে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। এই স্মৃতিস্তম্ভটি হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভ। তিনি 71 সালের বীর মুক্তিযুদ্ধের সময় যশোরের 8 নং সেক্টর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, এবং তার বীরত্বের কারণে তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল। তাদের এই ইতিহাস পড়লে আসলে ভীষণ ভালো লাগে, কারণ দেশের জন্য জীবন কজনে দিতে পারে, কজনের সাহস থাকে দেশের হয়ে যুদ্ধ করার। সত্যি তাদের বীরত্বর কথা
আসলেই প্রশংসনীয়। তাদের মতো লোক যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে তাহলে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আসলে বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ একজন বীরশ্রেষ্ঠ, একজন গুণী মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।